কারণ তুমি দেখো, তুমি যদি আজকে, আমি তোমাদেরকে যেভাবে পড়াই, মানে ঘরোয়া পরিবেশের মতোই তো পড়াচ্ছি, তোমরা কয়েকজন স্টুডেন্ট আছো যাদেরকে আমি নিয়ে এইভাবে গাইড করতেছি। তো এটা যারা এই যে বাসায় টিউশন করে, আমি আগে ঢাকাতে টিউশন করাইতাম, আমার মান্থলি স্যালারি দিত তোমার 15-16 দিন পড়াইতাম, তাতে স্যালারি দিত 8,000 টাকা। আরেকটা করাইতাম 12,000 টাকা। তো ফ্যাক্ট হইতেছি কি, যে ওইখানে দেখো তোমার আহ, এক মাসে আমি পাইতেছি 12,000 ইয়ার, আর তোমাদেরকে আমি 4-5 মাস পড়াইতেছি, বাট নিতেছি কম, কারণ এখানে আবার স্টুডেন্ট বেশি কয়েকজন, দ্যাটস ওয়াই। তো ঘুরে ফিরে হিসাব করলে সার্ভিসটা তো ওইরকমই দিচ্ছি, বাট টাকা হয়তো ওরকম চার্জ করতেছি না। তো এটা কিন্তু ফেয়ার ইনকাম এদিক থেকে চিন্তা করলে। আর এমনও তো না যে আমার স্টুডেন্ট চান্স পাচ্ছে না। আমি যে মানে জাহাঙ্গীরনগর বা বিউপি, এই যে যারা পড়াইতেছে সেকেন্ড টাইমার বলে, ওপেন তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি যে আমার রেশিওর ধারে কাছেও কেউ আসতে পারবে না। তুমি হোয়াট এভার যার কথাই বলো, আবির বলো, ওইদিকে কি জানি ওর নাম ভুলে গেছি, দেখো যারা যারা পড়ে, আই এডুকেশন বলো বা লেজেন্ড বলো, ওগুলো আমার ধারে কাছেও আসতে পারবে না। ঠিক আছে? আমার প্রিভিয়াস, অবশ্য আসবেই কিভাবে, এটা অহংকারের কথা না। ট্রুথ হইতেছে যে তাদের টিচার যারা, তারা তো আমারই ফ্রেন্ড সার্কেল। তো আমার যে ফ্রেন্ডরা ওখানে ক্লাস নেয় বা ওখানে পড়ায়, তো ওদের লেভেল আর আমার লেভেলই তো আমি মিল করতে পারতেছি না, তাহলে ওইখানকার স্টুডেন্ট চান্স পাবে নাকি আমার কাছে স্টুডেন্ট চান্স পাইতে? তো এটা একটা ম্যাটার করে। আবার পাশাপাশি যদি বলো যে কয়েকজন ভালো আছে, হ্যাঁ অবশ্যই আছে, এর মধ্যে ভালো খারাপ সবকিছুই থাকে। কিন্তু অর্গানাইজেশন হিসাব করলে ওরা স্ক্যামই করতেছে, যেটা আমি মনে করি। আর তোমরা ধরো যেটা বললা যে প্যানেলের ক্লাস করতে ভালো লাগে, স্মার্ট বোর্ডের ক্লাস করতে ভালো লাগে, বাট এটা হচ্ছে আরেকটা বড় স্ক্যাম। কেননা তুমি এখানে কোশ্চেন করতে পারতেছো না। আর অ্যাডমিশনে তোমার কি মনে হয়, তুমি কি মানে বোকা? তুমি কি বলো যে তুমি জানো না কোনো কিছু? তুমি সবই জানো, কিন্তু তুমি কিছু জিনিস জানো না, And ওই জিনিস যদি তুমি সলভ না করো, তুমি আজীবন ওইখানেই থাকবা। চান্স পাইতে তোমার 100তে যদি পরীক্ষা হয়, চান্স পাইতে লাগে 60, তুমি পাই বসো 58, আরেকটা স্টুডেন্ট পাইতেছে 60, সে তোর 100 পাইতেছে না, পাচ্ছে না কিন্তু। তাহলে তুমি 58 চান্স পেয়েছো, তাহলে কি তুমি জিরো? ইউ আর নট জিরো। কিন্তু তুমি চান্স পাইতেছো না কারণ ওই তোমার দুইয়ের গ্যাপ কখনোই ফিল আপ হইতেছে না। আচ্ছা, এটা কি মনে হয় না যে এখানে প্রত্যেকটা ক্লাসে তুমি যে কোনো একটা জিনিস হলেও তুমি নতুন শিখতেছো, যেটা তোমার আগে ক্যাপাসিটির মধ্যে ছিল না? মানে অ্যাটলিস্ট প্রতিটা ক্লাসে, ইন এভরি ক্লাস, তোমার কাছে কি এটা মনে হয় না যে আমি এই ক্লাসে এই নতুন জিনিসটা জানতেছি? বাট তুমি তোমার উইক হান্ড্রেড পয়েন্ট পার্সেন্ট সম্পর্কে যদি ওইখানে সলভ না করতে পারো, এই উইক পয়েন্ট আজীবন উইক পয়েন্টই থেকে যাবে। আর এই যারা টিচার, যারা সিন্ডিকেট থেকে কোশ্চেন গুলো করে এডমিশন টাইমে, তারা কোশ্চেন করে কি জন্য, পরীক্ষাটা কেন নেয়, যেটা একটা রেশনিং ডিভাইস, আমি ট্রাই করবো স্টুডেন্টদেরকে যাতে বাদ দিতে পারি। এডমিশন পরীক্ষা কখনোই এই পরীক্ষা না যে আমি স্টুডেন্টদেরকে নিব। ইটস নট এ সিলেকশন প্রসেস, এটা হচ্ছে বাদ দেওয়ার প্রসেস, যে আমি কাদেরকে বাদ দিয়ে দিব। এত এত বাঙালি আছে, এরা এসে আমার ভার্সিটির নাম খারাপ করবে, দরকার নেই। আমি কাদেরকে কাদের বাদ দিব, এর বাদ দেওয়ার পরে যারা থাকবে তাদেরকে আমি নিব। প্রসেস এইটাই, বাস্তবতা এইটাই, কেননা তোমার সিট হচ্ছে মাত্র 200, পরীক্ষা দিতেছে তোমার সেখানে 70-80 হাজার। তো কেমনে কি? তো এইটাই তোমার ওইখানে হয় না। এখন কেন হয় না? কারণ তারা সেখানে তোমাকে পড়াচ্ছে, সে যা পড়াচ্ছে তুমি তা পড়তেছো, তোমার কোশ্চেনের সেভাবে ওইভাবে ফুল ফ্রুট অ্যান্সার পাওয়া যাচ্ছে না। বা তুমি হয়তো কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, সেটার অ্যান্সার পাইতে পারো, বাট তারপরও কিছু ল্যাকিংস থাইকা যায়, যেটা এইখানে সলভ হয়। তো এটা আমার ওপিনিয়ন না, আমার যেই ফ্রেন্ডরা এডুকেশনের ক্লাস নেয়, আমার যে ফ্রেন্ডরা লিজেন্ডে ক্লাস নেয়, তাদেরই কথা, যে মানে জুমে ক্লাস নিলে তোমাদের জন্যই ভালো। তুমি ওদেরকে, মানে যারা বিভিন্ন সময় ক্লাস নেয়, তাদেরকে এনি টাইম তাদের কমেন্ট বক্সে বা তাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করে দেবে, ভাই আপনারা যারা স্মার্ট বোর্ডে ক্লাস নিতেছেন বা এইভাবে লাইভ ক্লাস নিতেছেন, তারা কি মনে করেন জুম ক্লাস বেটার নাকি লাইভ ক্লাস বেটার? এনি ওয়ান তোমাকে ফ্র্যাঙ্কলি আনসার দিয়ে দিবে যে জুমের ক্লাস বেটার, কারণ ওইখানে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। এটাই বাস্তবতা। আর বোর্ডের ক্লাস হইতেছে তোমার মার্কেটিং এর জন্য অনেক ভালো। প্রথমত হচ্ছে চমক দেখা যায়, সুন্দর দেখা যায়। প্লাস আরেকটা বিষয় হইতেছে যে তোমার লাইভ ক্লাস নিলে সেটা রিচ বাড়ে। ধরো আমি ফোন স্ক্রল করতে আছে, মানুষজন সবাই বিনোদন লাইফেই থাকে ম্যাক্সিমাম টাইম, তার মধ্যে গুটি কয়েক সময় তারা প্রোডাক্টিভ কাজে আসে। তো ওই সময় যখন দেখে যে কেউ লাইভ আসছে, তখন এমনিতেই দেখতে ইচ্ছে করে। তো ওইটা বা শেয়ার হয় বা ইয়ে হয়, তখন একটা রিচ বেড়ে যায়। বাট এটা হইতেছে ধরো একটা ইয়ে আর কি, এই যে আমরা যেভাবে নিতেছি, এটা হইতেছে ধরো তোমাদেরকে আলাদা একটা প্রাইভেট হইতে না, প্রাইভেট আর ওইটা পাবলিক, ওখানে একটা ব্যাপার আছে, মানে আলাদা একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করো। আর অ্যাডমিশনের সিজন তো তোমার তো সেকেন্ড টাইম, আর বি ম্যাচিউর, আরেকটু ম্যাচিউর হইতে হবে। এখন আমার কাছে অনেকে আসো বাই লাখ, আবার অনেকে অনেকে আছে যারা বাস খায় আসছে বিভিন্ন জায়গায়। তো আমি দুই 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 টাইপের স্টুডেন্টদেরকে ওয়েলকাম করি, কেননা বাস্তবতা এটাই যে আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম। ফার্স্ট টাইমে আমিও ইচ্ছা মতো বাস খাইছি। আমি জানতামই না যে কম্পিটিটিভ এক্সামস বা মাস্টার বলে একটা বই আছে ইংরেজিতে। আমি শুধু কোচিং সেন্টার থেকে যে আমাদেরকে কিছু সুন্দর রং বেরঙের ইংলিশের বই দেয় না,
ওই বই দাগে পড়তে পড়তে মুখস্থ করে ফেলছি। আর কি, তো আমার কাছে মনে হয়েছিল যে কি রে ভাই, আমি একই জিনিস এতবার পড়লাম, আমার তো দরকার ছিল তোমার প্রবলেম সলভ করা বেশি বেশি। এই জিনিস যে আমি হঠাৎ করে যখন সেকেন্ড টাইম এসে দেখি যে কম্পিটিটিভ এক্সাম বইটা আছে, মাস্টার বই আছে, এখানে হিউজ এক্সাম্পল দিয়ে ভরা, পরীক্ষার কোশ্চেনে ভরে দিছে সব, তখন গিয়ে আমি বুঝতে পারছি যে এই বই সম্পর্কে তো আমি আগে জানতাম না। তো এগুলো আর কি বুঝতে হবে যে তোমার ধরো ইনফরমেশন কেউ কখন ওইভাবে দেয় না বা জানায়ও না। ঠিক আছে, আমরা ভাবি যে আহ, ভালো ভালো কোচিং এ পড়বো, আমাদেরকে কিছু শিট টিট দিবে। অনেক স্টুডেন্ট আছে যারা শিটের জন্য কোচিং সেন্টারে যায় ভর্তি হয়। মানে তারা কি বেকুব না বলো, আমি এটাই বুঝি না। লাইক কি মনে হয়, কোচিং সেন্টারে সিট দিয়ে যদি চান্স হইতো, তোমার কোচিং সেন্টারে পড়তেছে, তোমার সাথেই পড়তেছে ধরো হাজার হাজার স্টুডেন্ট, সিট আছে মাত্র তোমার ধরো 200টা, যদি এই বাকিরা চান্স পাইলো না কেন? সবাই তো একই সিট পড়তেছে, কেন পায় না? কারণ কোশ্চেন তো ওর মধ্যে থেকে আসবে না জীবনে, নেভার এভার, কখনোই আসবে না। ঠিক আছে, এখন বলবা যে ভাই যেগুলো আসে সেগুলা, যেগুলো আসে সেগুলো তো ওর জন্য আসে, তোমার জন্য আসে, তো ও তোমার আগে তো হেই চান্স পেয়ে যাবে তাহলে। এখন এখন তাহলে প্রবলেম কি, যে যারা হচ্ছে তোমাদের মধ্যে থেকেই একটু আউট অফ দা বক্স পড়াশোনা করবে, এই সার্কেলের বাহিরে গিয়া, যেটা তোমার আরেকটু অ্যাডভান্স লেভেলে, তারাই তোমাকে টেক্কা দিয়ে একটা কোশ্চেনে আগে যাবে, তুমি পারবা না। তো এই আর কি, বুঝছো? আর আরেকটা জিনিস যেটা, কেউই পারফেক্ট না, সবার মধ্যেই ল্যাকিংস আছে, কেউই পারফেক্ট না। সো আমিও পারফেক্ট না, কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি পারফেক্ট না হইলেও পারফেক্ট হওয়ার ওয়েতে আমি দেখতে চাই। সেটা কিরকম? সেটা হইতেছে যে আমি কখনোই বলি না যে তোমরা শুধু আমার পড়া যা পড়াইতেছে শুধু তাই পড়ো। আমি আরো ওদেরকে মাথা হোয়াইট করার ট্রাই করি যে পড়া ইজ নট এনাফ, তুমি পড়তে থাকো। তুমি আজকে এই বই শেষ করছো, তোমাকে আমি হঠাৎ করে এমন একটা বইয়ের কথা বললাম রং চঙে, বল তুমি ওইটার প্রতি আবার ইয়ে হয়ে গেলাম। তো দেখবা এটাই বাস্তবতা, কারণ তোমার যদি আমি চিন্তা ভাবনাকে লিমিটেড করে দেই, তখনই তো তুমি ওইখানেই শেষ। তোমার উচিত হইতেছে যে তুমি নিজে থেকে রিসার্চ করা, নিজে থেকে একটা জিনিস পড়াইতেছি গুগল থেকে সার্চ করা। ধরো আমি তোমাদেরকে যে জিকে ক্লাসে যখন আন্তর্জাতিক সংগঠন গুলো পড়াইছি, সেখানে বিভিন্ন জিনিস পড়াইছি, ওআইসি পড়াইছি, ওপেক পড়াইছি, নেম পড়াইছি, তারপর ধরো এই যে অন্যান্য যে সকল অর্গানাইজেশন গুলো আছে সেগুলো পড়াইছি। এখন এর বাইরেও তো কিছু জিনিস আছে এইগুলা সম্পর্কে, তুমি ধরো একটু গুগলে উইকিপিডিয়াতে এই টপিক গুলো নিয়ে সার্চ করলা, তখন পেয়ে গেলা। যেমন ধরো যদি বলি যে ওআইসি এর কথা পড়াইছিলাম, ওআইসি কি, ওআইসি এর সদস্য দেশ কয়টা, তারপরে ওআইসি কবে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, এটার আগের নাম কি ছিল, এরকম। তো ওইখানে অনেক কিছু পড়াইছি, বাট ওআইসি প্রতিষ্ঠা করার পেছনে মেইন কারণ কি? মেইন কারণ ছিল তোমার এই যে দেখলো আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, তাই প্রথমে ভাবলো যে আমরা তো হাইরে দিতেছি বারবার ইসরায়েলের সাথে, তাহলে আমরা সম্মেলন করব, নাম দিছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। হ্যাঁ, পরে তারা সম্মেলন করতো, দেখলো যে সম্মেলনে কোনো কাম হইতেছে না, পরে আবার নাম চেঞ্জ করে দিচ্ছে, নাম চেঞ্জ করে কি দিচ্ছে, অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন, যে আমাদেরকে এখন সম্মেলন করলে হবে না, আমাদেরকে হচ্ছে কোঅপারেশন, সহযোগিতা করতে হবে একজন আরেকজনের। তো তুমি হচ্ছে এই জিনিসগুলো যখন একটু ইনডিপতে গিয়ে পড়বা যে কেন কোনটা হয়, কি বেসিক কি ব্যাকগ্রাউন্ড আছে, তখন গিয়ে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হওয়া যাবে। যেমন ধরো ওপেক, ওপেক তুমি পড়তেছো, ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং যে কান্ট্রি গুলা সেগুলা। তো এখন ওপেক এর মধ্যে সদস্য আছে তোমার 12টা, আগে ছিল 13টা, এখন হচ্ছে 12টা, একগুলা চলে গেছে। নাও দ্য কোশ্চেন ইজ, ওপেক এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। সো কোশ্চেন হচ্ছে, ভিয়েনা অস্ট্রিয়া তো ওপেকের সদস্যই না, তাহলে সেইখানে কেন এটা সদর দপ্তর? কেন এটা পরীক্ষা বারবার আসে? কারণ এটার তো কোনো অ্যান্সার তুমি জানো না, তোমাকে এটা তো বুঝতে হবে। তুমি একটু যখন গুগলে সার্চ করলা, তখন এটা অ্যান্সারটা পেয়ে যাবা, যে ভিয়েনা অস্ট্রিয়াতে হইতেছে এই যে যত ধরনের পেট্রোলিয়াম বেসড জিনিসগুলো আছে বা শক্তি, যেমন ভিয়েনা অস্ট্রিয়াতে কোনটা, ওপেক, তারপর তোমার এই যে অ্যাটমিক এনার্জি যেগুলা, মানে শক্তি রিলেটেড যেগুলা, সেই প্রত্যেকটা শক্তি বা পাওয়ার রিলেটেড অর্গানাইজেশন গুলো হেডকোয়ার্টার ওইখানে। তো তারা ভাবছে যে আমাদের অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ওখানে দিই, কারণ এই শক্তি নির্ভর জিনিসগুলো একটা একটার সাথে ডিসকাস করা লাগে, একটা একটার সাথে লেনদেন করা লাগে। তো ওই জন্য ওইখানে থাকলে আমাদের কমিউনিকেশন ইজি হবে। এটা একটা রিজন হতে পারে, ইটস এ গুড রিজন যে ওইখানে তৈরি করার পেছনে। বাট তোমাকে তো ধরো আজকে তুমি পড়ছো, কিন্তু তুমি যখন একটু ভালো জায়গায় যাবে, তোমাকে তো কোশ্চেন করে বসবে যে তুমি তো ওপেক পড়ছো, ওপেকের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়াতে, তো ভিয়েনা তো এটা সদস্যই না, অস্ট্রিয়া তো এটা সদস্যই না, তাহলে কেন এখানে সদস্য? তো এই ধরনের জিনিসগুলা কিন্তু মানে একটু ইনডেপথে গিয়ে পড়তে হবে। আর এই জন্য বলবো যে কেউই পারফেক্ট না, তোমাকে বুঝতে হবে যে তুমি নিজে নিজের পারফেক্ট জায়গাটা খুঁজে নিতে হবে, তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, নিজে একটু কষ্ট করতে হবে। ওই যে তোমাদেরকে একটা বৃত্ত দিয়ে তো আমি একদিন বুঝাইলাম যে এই বৃত্তের বাইরে তোমাকে যাইতেই হবে। ধরো সবাই, তোমরা হচ্ছে একটা সার্কেলে বিলং করো, আমি সবাইকেই ধরো পড়াচ্ছি, যদি আমি পড়াইতেছি তোমাদের 20-25 জনদেরকে, ধরো এই সবাইকে আমি পড়াচ্ছি, চান্স পাইতে হলে তোমাকে হচ্ছে এই লাইনে আসতে হবে। তো এই পর্যন্ত তো তোমরা সবাই আছো, এখানে কিভাবে আসবে? এখানে আসবে হচ্ছে তোমার একটু আলাদা এফোর্ট লাগবে, এই এফোর্টটা যেন তোমার থাকে। তুমি আমার ক্লাস করলা, আমার নোট করলা, পাশাপাশি তুমি, আমি যেটা বলতেছি যে তুমি রেফারেন্স বই পড়ো, তুমি হচ্ছে ধরো
গুগলে সার্চ করো, উইকিপিডিয়া থেকে ইনফরমেশন কালেক্ট করো, যে টপিকটা পড়তেছো একটু সার্চ করেই দেখো না, নিশ্চয়ই তুমি নতুন কিছু না কিছু শিখবা। ঠিক আছে? আর এই যে সার্চ করছো না, এটাই তোমার মাথায় থাকবে, এই কষ্টটুকু করার কারণে মাথায় থাকবে। পড়লেই হয় না, পড়তে হয় অ্যাক্টিভ ওয়েতে, প্যাসিভ ওয়েতে পড়লে কখনো হয় না। তুমি শুয়ে শুয়ে ধরো ভিডিও ক্লাস দেখতেছো, এক কানে শুনবা আর এক কানে দেখবো মাথা থেকে চলে গেছে। বাট যেটা তুমি গুগলে সার্চ করছো কোশ্চেনটা, যে অ্যান্সারটা পাইছো, এটা তোমার অ্যাক্টিভ রিকল হয়ে গেছে, অ্যাক্টিভ রিকল মাথা থেকে যায় না। সাবকনসিয়াসলি আজকে বা কালকে যে কোনো সময় এটা তোমার মাথায় আসবেই। পরীক্ষা হলে যখন এই কোশ্চেনটা আসবে, তুমি তো দেখে চিনবা না, বাট অপশন গুলোর মধ্যে যখন তুমি কনফিউজ হবে এটা কি অ্যান্সার না এটা অ্যান্সার, দেখবা তোমার সাবকনসিয়াস মাইন্ডে মনে যেটার দিকে অ্যান্সার ছিল ওটা দাগে দিবে, আসা দেখবো দুটি অ্যান্সার। এই সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে কাজ করলো? কারণ তুমি এটার উপর আগে একটু কষ্ট করে আসছো তাই। ওকে? তো এই দুই একটা জিনিস একটু খেয়াল রেখো, দেখবে যে ভালো করছো তোমরা, প্যারা নেই। এখন আসো, নেক্সট পড়ায় ব্যাক করি, আবার অনেক কথা বলে ফেললাম। কেউ আবার মন খারাপ করো না, তোমাদের অনেক ভালো ভালো মানে কাছের বড় ভাই বা বড় আপু টাপুরা থাকতে পারে যাদের কাছে তোমরা পড়ো হয়তো অন্যান্য কারো কাছে। বাট আমি আমি এটা নিয়ে মাইন্ড করি না, আমার স্টুডেন্টরা শুধু আমার কাছেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার না। তাদের যদি অন্য কোনো টিচারের পড়া ভালো লাগে, তারা পড়তে পারে আমার সাথে, তাদের সাথে পড়তে পারে, নো প্রবলেম। কারণ আমি নিজেও যখন পড়ছি আমি অনেকজন টিচারের কাছে পড়ছি। ঠিক আছে? আমার এডমিশন টাইমে আমি কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়িনি, আমি অনেকজনের কাছে পড়ছি। আমি বিসিএস এর কোর্স কমপ্লিট করছি, ওইদিকে ফাইন বাইর ওখানে পরীক্ষা দিছি, তারপর ধরো তোমার এই যে ক্লাইমেক্স এর বই কিনছি, খন্দকার জিকে কিনছি, দুবাইয়ের জিকে কিনছি। তো সবই তো ঘুরে ফিরে সবই তো করছি, তাই না? তো যে যখন যেটা লাগছে। বাট অল ইন ওয়ান যদি বলি যে আমি একটা হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন নিচ্ছি, তো আমি যদি তোমরা যেন হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন নাও, এই আর কি। তো দেখো নেক্সট যে কমফোর্ট কোশ্চেনটা জোনের ছিল। বাইরে হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছো? না, কমফোর্ট জোনের বাইরে যায় এফোর্ট দিতে হবে। রাইট, তো তুমি কমফোর্ট জোনের বাইরে যাইতেই হবে, সেটা তোমার যে কোনো কাজের জন্যই হোক না কেন। আর অ্যাডমিশন তো এটা একটা সোনার হরিণ, তাই না? ইটস বিগ থিং। আর আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের তো অ্যাডমিশন প্রিপারেশন এটা তো কোনো মানে ফ্যান্টাসি না, বা এটা আমাদের কি বলে, ওই যে অনেকে বলে না আমার স্বপ্ন আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। আরে ভাই, তোর স্বপ্ন তো ঘুমে ঘুমে যাচ্ছে, স্বপ্ন বাদ দে। তো এটা লাগবে, তোর বাবা মার দিকে তাকা। সম্ভব আদৌ প্রাইভেটে পড়ানো? ওখানে সম্ভব তাদের পক্ষে, বাট কি পরিমাণ মেন্টাল প্রেশার বা তোমার একটা চাপ তাদের তাদের উপরে। তোমার কি তুমি কি এমন করে আসছো এতদিন পর্যন্ত যে তুমি তাদের কাছ থেকে এতগুলো টাকা খরচ করবা? আর এরপরে যে তুমি তাদেরকে যে ফিডব্যাকটা দিবা সেটারই কি মানে আছে? প্রাইভেটে পড়লা, মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট হয়ে তুমি পরে ফিডব্যাক কি দিবা? প্রাইভেট থেকে পড়ে তো গভর্নমেন্ট চাকরি চাকরি পাওয়া যায় না। আর প্রাইভেট প্রাইভেট যে সকল চাকরি, সেখানে তোমার মামা আছে না খালু আছে যে তোমাকে প্রাইভেট জবে অ্যালাউ করবে, যে এত ঠিকই 20-25 হাজার টাকার চাকরি করবা। ওই 20-25 হাজার চাকরি দিয়ে কি চলে? তুমি নিজে খাই তো তোমার বউর একটা যাই হোক, বাদ দিয়ে ওই ধরনের কথাবার্তা। এই জন্য পাবলিক ইউনিভার্সিটি তোমাদের জন্য হচ্ছে ম্যান্ডেটরি, যেটা তোমার প্রয়োজনীয়তা, তোমার নিজের জন্যই লাগবে। বাকি কথা বাদই দিলাম। বুঝছো? যুদ্ধ, এটা যুদ্ধ। তো এটা একটু ভালোভাবে সিরিয়াসলি নিয়ে প্রিপারেশন নাও, দেখবা যে ভালো করছে। মানে এখন তো শেষ সময়, দেয়ালে পিঠ থাকার মতো অবস্থা। একে তো তোমরা সেকেন্ড টাইমার, আবার এইচএসসি পরীক্ষা হয়েও হইলো না, যে ফুলটি ফুটিতেও ফুটলো না আর কি। তো পরীক্ষা শেষ কয়দিন পরেই দেখবা যে তোমার হঠাৎ করে রেজাল্ট দিয়ে দিছে, আর রেজাল্ট দেওয়া মানেই হচ্ছে ভার্সিটি গুলা বলবে যে লেটস স্টার্ট, খেলা শুরু করে দিবে তারা। এটাই সবার ভাই আগে দিয়ে আসলে কি একটা বলবে? এক- হ্যাঁ, আমি আপনার কাছে সবার ভর্তি হয়েছিলাম 10 তারিখে, 10 জুলাই, কিন্তু মানে সময় কিভাবে চলে গেল এটাই আর কি, যে টাইম টাইম দেখবা সেটাই যে চলে বুঝতে গেছে, পারলাম না। টাইম চলে গেছে, এটাই বাস্তবতা। আর কথাই তো আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এখানে কিন্তু ওয়েটস না, আবার সেপ্টেম্বরের এটা দশ আমার তারিখ মনে রেখো। মানে হবে এরকম একটা। হ্যাঁ। আচ্ছা, পরে ব্যাক অ্যাডমিশনের করো। টাইম যায় আলোর গতি। রাইট, এখন পরে ব্যাক করো, কেননা টাইম অনেক হয়ে গেছে। আবার তোমরা মানে 12টা বাজে গেলে তোমাদের আবার প্রবলেম, বাসায় হয়তো ডাক ডুক দেয় যে এতক্ষণ কি ক্লাস হয়। আমি যখন এই যে ধরো নিজে প্রিপারেশন নিয়েছিলাম, তখন মাঝে মধ্যে এরকম রাত্রেবেলা ক্লাস করতাম, তো দরজা আটকে দিতাম। মানে আগে আম্মুরে বলতাম যে তুমি খাবার বাইরে আর ঘুমায় যাবা। আমার আব্বু আম্মু দুইজনেই টিচার, সকালবেলা ধরে স্কুলে যাওয়া লাগে। তো এই জন্য বকা দিত যে খাইতেছি না কেন, ঘুমাইতেছি না কেন, কি করতেছি, তো দরজা আটকে দেয়া পড়ে। মাঝে মধ্যে এরকম হয়েছে যে প্রথমে ঘুমানোর ভান ধরছি। হ্যাঁ, আমার তো এমনিতে রাত্রে ঘুম আসে না, আমি রাত্রে নিজে জায়গা থেকে প্রথমে শুইছি, পরে হেরা যখন ঘুমে গেছে এরপর আবার উঠে গেছে। কারণ আমি জানি যে আমার রাত্রে পড়তে হবে, কারণ সকালবেলা আমাকে 11টার আগে কেউ উঠাতে পারবে না, যদি ফ্রি থাকি আর কি, 11টার আগে আমাকে উঠাতে পারবে। তো আমার কমফোর্ট জোনে আমি পড়বো। সত্যি কথা যেটা, যে 20-25 বছরের আগে তুমি যত ইচ্ছে উল্টাপাল্টা কাজ করো, তোমার বডি সবকিছু অ্যাডপ্ট করার ক্ষমতা রাখে। যারা বললে যে ধরো ঘুম ঘুম মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান মানে হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ,
ইটস ট্রু, বাট এটা 25 বছরের পরে। 25 বছরের আগে তুমি উল্টা পাল্টা যা ইচ্ছা করো, তোমার বডিতে সেটা মানে বিয়ার করার মতো অ্যাবিলিটি আল্লাহ দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। আবার বেশি উল্টা পাল্টা কিছু করো না, এক্সট্রিম পর্যায়ে গেলে তো ধরা খেয়ে যাবো। এই জন্য বলতেছি, এখন কষ্ট করো, রাত জেগে পড়াশোনা করো, চান্স পাওয়ার পরে ঘুমানো যাও। ঠিক আছে?